মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে যে মমতাদির দুর্গ কি আনপিয়ার্সেবল, না এটাকে বিজেপি জয়ী হবে সেই দুর্গকে ভাঙতে। এইখানে একটা বলে দিই যে মমতাদি এখন ভারতবর্ষে যিনি একমাত্র প্রশাসক হিসেবে নিজেকে প্রমাণিত করেছেন, এবং বাংলা শুধু নয়, দেশব্যাপী থেকে বিদেশেও তার যে এই কর্মধারা সেগুলো ছড়িয়ে পড়েছে। যেরকম উনি প্রথম রূপকারক বলতে গেলে এই কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী কার্ড, এই যে সফট লোন দেওয়া হচ্ছে স্টুডেন্টদের 10 লক্ষ টাকা, এইগুলো কিন্তু এরই আমাদের মমতাদির স্বয়ং ভাবনা চিন্তা। কোনো নেতা নেত্রী এই ভারতবর্ষে ভাবতেও পারেনি ভারতীয় ইতিহাসে এই ধরনের সামাজিক মহিলাভিত্তিক কাজ করতে, যেটা মমতাদি প্রথমেই দেখিয়ে দিয়েছেন যে বিধবা ভাতাই হোক, কিংবা বার্ধক্য ভাতাই হোক, কিংবা লক্ষ্মী ভাণ্ডার হোক, হাতে হাতে মা বোনেদের পৌঁছে যাবে সেই পয়সা। এবং এই পয়সা আমার কাজের লোক বলে, দিদি আমি পেয়ে খুব উপকৃত। তখন সোনার দাম কম ছিল, সে বলে আমি একটুখানি সোনা করতে পেরেছি আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। তার মানে কি, এইটা একটা অনুভূতি, যে অনুভূতি অনুপ্রেরণা দিদির এই কার্যকলাপের ফলেতে ছড়িয়ে পড়েছে সমাজের অত্যন্ত প্রত্যন্ত মানুষের হৃদয়তে, যে দিদি আছে বলেই আজকে আমরা এটা পাচ্ছি। এটাকে নির্বিশেষে এখানে হিন্দু কি বাঙালি তা নয়, এটা সবাই পায়। মহিলা যারা, তারা নির্বিশেষে কোনো ধর্ম বাদ বিচার নেই, সবাই পায়। মুসলিমও পায়, হিন্দুও পায়, বৌদ্ধও পায়, খ্রিশ্চানও পায়। এবং এই যে একটা দূরদর্শিতা, যে মেয়েদের নিয়ে ভাবনা, সেটা কিন্তু আমাদের দিদি দেখিয়েছেন। এটা কিন্তু কোনো নেতা দেখেননি। আজকে নেতারা হাইজ্যাক করছেন, মোদি হাইজ্যাক করছেন স্টেটের, যেখানে যোগী থেকে আরম্ভ করে বিজেপি স্টেট, কিংবা রিজিওনাল যে পার্টি স্টেটগুলো সেগুলো, এবং আপ যে বলেছিল 2100 টাকা দেব, এইগুলো তারা হাইজ্যাক করেছে। এই দিদির কিন্তু এই যেখানে রূপরেখাটা দিদি দিয়েছে, তার কিন্তু রূপাঙ্কর হচ্ছে দিদি। এবং সেইখানে দিদি বলেছেন যে দেখিয়ে দিয়েছেন, সেইটা কিন্তু আবার হেরিটেজ বলতে গেলে, এটাকে আবার যেরকম দুর্গা পূজা একটা হেরিটেজ উনি সৃষ্টি করেছেন, এবং সেইটা আবার অ্যাপ্রুভ করেছে হেগ ইন্টারন্যাশনাল, এবং সেখানে দিদিকে অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। তার যে দূরদর্শিতা, তার যে পরিপন্থতা, তার যে এই রাজনীতির যে পুরো ফুল ম্যাচিওরিটি, সেটা কিন্তু অন্য কোনো নেতার মধ্যে আমরা এখনো অবধি ভারতবর্ষে দেখতে পাইনি। বড় বড় কথা অনেক কিছু বলা যায়, কিন্তু মানুষের অনুভূতিকে নিজের মুখের একটা প্রলেপ দিয়ে বলা যায় যে আমরা আসছি 2026-এ। দিল্লির আপ একটা আলাদা, যেখানে দুর্নীতিগ্রস্ত হচ্ছে কেজরিওয়াল, কিন্তু মমতাদি কোনো দিনই দুর্নীতিগ্রস্ত কোনো কোর্ট তাকে বলতে পারেনি। এবং যারা নামে এখন কেস স্টার্টেড হয়েছে, ইনিশিয়েটেড হয়েছে, ইনভেস্টিগেশন আন্ডারওয়ে আছে, প্রোগ্রেস আছে, সেখানেও কিন্তু আজ অবধি তাদের সাব্যস্ত করতে পারেনি। আমরা দেখলাম দুর্নীতির কারণে কিছু নেতা মন্ত্রী তো ধরা পড়েছে, দেখলাম সেই বিষয়ে কী বলবো? দুর্নীতির কারণে ধরা পড়েছে, জিরো টলারেন্স রয়েছে মমতাদির, যেখানে বলেছেন দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ব, যেটা আপও বলেছিলেন। আপও অনেক ভালো কাজ করেছে, স্কুল এডুকেশন থেকে আরম্ভ করে অনেক কিছু করেছে। একটা প্রশাসক হিসেবে 3 ডিকেডস আপ একটা এমন কিছু প্রতিষ্ঠিত কিন্তু একটা দল নয়, কংগ্রেস কিংবা বিজেপি কিংবা সিপিএম টিএমসি এদের মতন নয়, এডিএমকে ডিএমকে এদের মতন নয়, সমাজবাদী পার্টি। কিন্তু আপ তো 3 ডিকেডস চালিয়েছে, এবং তাকে ওরা
সেভাবে চান্স দিয়েছে দিল্লিবাসী, এবং দিল্লিবাসী দেখেছে, এবং যেখানে মুখ্যমন্ত্রী জড়িত হয়ে পড়ে সেখানে ব্যাকফুটেড তো হতেই হয়। সেইভাবে আমাদের দিদি কিন্তু দেখিয়ে দিয়েছে উনি যেরম শুভ্রতা বিশিষ্ট নির্দিষ্ট, উনি তার প্রতীক, তার শাড়ির মধ্যে বোঝা যায় যে তিনি সবসময় সাদা শাড়ির প্রতীক। সেখানে উনি বুঝিয়ে দিয়েছেন তিনি কিন্তু সাফ, তার ট্রান্সপারেন্সি অনেক স্বচ্ছ, তার ভাবমূর্তি অনেক প্রতিষ্ঠিত, এবং সেই দিকে তিনি আজকে রূপকার হিসেবে নিজেকে নিয়োজিত করেছেন। সামাজিক যে দায়বদ্ধতা, সেখানে আপনি রাস্তায় যান, কাল আমি মাইথনডান যাচ্ছিলাম ঝাড়খণ্ড বর্ডারে, কী সুন্দর আসানসোল দুর্গাপুর একেবারে স্মুথ রাস্তা, বাটার ফ্লোরের মতন রাস্তা। তো এইগুলো দিদি বাড়ি যে প্রত্যন্ত গ্রাম কী সুন্দর। আমি তার আগের দিন আমতা গেছি, এবারে নিবিড় গ্রামে গেছি যেখানে প্রত্যন্ত প্রান্তিক বাসীরা রয়েছেন, সেখানে কী সুন্দর রাস্তা হয়েছে। তাহলে আমাদের প্রধানরা কাজ করছে, পঞ্চায়েতরা কাজ করছে দিদির নির্দেশে, দিদির অনুগামী হয়ে, এবং দিদিকে অনুসরণ করে, দিদির পরিচালনায়। তো দিদির কাছে কেউই নেই, এবং দিদি হচ্ছে সম্পূর্ণতা। দিদি ঐতিহাসিক গড়েছেন, এই ইতিহাসকে ভাঙতে পারবেন না। আর এখানে যে সুস্থ সুশৃঙ্খল পরিবেশ আছে আমাদের পশ্চিমবঙ্গে, পাশেই বাংলাদেশে কি চলেছে অরাজকতা, সেখানে ইনফিলট্রেশন থেকে আরম্ভ করে তিনি এক হাতে রুখেছেন, এবং তিনি এত সুস্থভাবে পশ্চিমবঙ্গকে চালনা করেছেন, অন্য কোনো মুখ্যমন্ত্রী এখানে পারতই না। এখানেও দাঙ্গা হয়ে যেত, সেরকমই একটা উদ্দেশ্য ছিল, কিন্তু সেই উদ্দেশ্য সফল হয়নি। আজকে আমরা দেখলাম যে তৃণমূলের পরিষদ দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন 2/3 ভোটে নিয়ে 26-এ আমরাই জিতে নিব। এই বিষয়ে কি বলবেন? উনি না, কনফিডেন্স যে উনি আবার দিদি কনফিডেন্স ইন দি সেন্স, উনি কর্মে বিশ্বাসী। উনি যে কাজগুলো করেছেন সামাজিকভাবে, সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটটায় তো করতে হবে। যে কোনো মন্ত্রী এলে তাকে আগে মুখ্যমন্ত্রী স্পেশালি, তার টিম, তার কম্পেনিয়ন অফ মিনিস্টার্স, তাদের তো সোশ্যাল ওয়েলফেয়ারটাকে করতে হবে। সেখানে আপনি দেখুন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কারো কিডনি ট্রান্সপ্লান্টেশন থেকে পায়ের অপারেশন থেকে সবাই উপকৃত, এবং নির্বিশেষে ধনী গরিব সবাই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করেছে। এবং দিদি সেখানে হুলিয়া জারি করেছে, যদি কেউ স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্ট না করে তার আমরা ব্ল্যাক লিস্টেড করে দেবো, নার্সিংহোম হোক, হসপিটাল হোক, যেখানে। তো সেইখানেতে আন্ডার প্রেশার ক্রিয়েট করা হয়েছে যে সোশ্যাল ওয়েলফেয়ার বিংটাকে আগে মান্যতা দাও, আগে প্রায়োরিটি। এবার চিলড্রেন্সের দেখুন, চিলড্রেন্স নিয়ে যে কাজগুলো হয়েছে, উইমেন ট্রাফিকিং, চিলড্রেন অ্যাবিউজ, কিংবা নানান রকম চিলড্রেনদের বাচ্চাগুলো ফেরার হয়ে যাওয়া, এইগুলো খুব সুন্দরভাবে আমাদের কিন্তু মাননীয় মন্ত্রী আমাদের শশী পাজাদি সুন্দরভাবে কিন্তু ট্যাকল করছেন। ইন্ডাস্ট্রিও দিদি, তার প্রতীক বিজনেস সামিট হয়ে গেল খুব সুন্দর সুষ্ঠুভাবে, এত সুন্দরভাবে হয়ে গেল, এবং কত বিনিয়োগ এসছে। মানে আপনি বলতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্পের জন্য আবার কি 26-এ আসতে পারবে? হ্যাঁ, জনমুখী প্রকল্প না হলে কিছুতেই এই কনফিডেন্সটা আসে না। এবং দিদি যে কাজ করেছে পার্শ্ববর্তী রাজ্যে দেখুন, এরমভাবে কেউ কাজ করে উঠতে পারেনি। নইলে বিনিয়োগ করতে আসছে কেন? আম্বানি আসছে, জিন্দাল আসছে, গোয়েঙ্কা করছে, জেআইএস করছে, ফার্মাসিউটিক্যালস করছে, আমুল করছে, তাহলে কেন, ওয়াই? এখানে চাইছে বিজনেস, এখানে গ্রোয়িং আছে বিজনেসে, এখানে আরও বেশি টাকা ঢালতে, পুঁজি হলেই সোশ্যাল ওয়েলফেয়ার বিং আরও বাড়বে, আরও দোকান হবে, আরও ট্রান্সপোর্ট হবে, মানুষের জীবনযাপন কর্মজীবন বাড়বে। তো সেইটা দিদি লক্ষ্য করে বিজনেস সামিট হয়েছে। এবার গঙ্গাসাগর মেলাকে এত সুস্থভাবে দিদি করেছেন, এয়ার অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে, ড্রোন থেকে আরম্ভ করে, মহিলারা যাতে নিরাপত্তা থাকে সেখানে আরম্ভ করে, এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু গঙ্গাসাগরে এসেছে।
যেখানে প্রজেকশন হাইপার করা হচ্ছে কুম্ভ মেলাকে নিয়ে, এটা বিজনেস করা হচ্ছে, পাবলিসিটি করা হচ্ছে। গতকাল আমি যখন রেস্তোরাঁয় বসে খাচ্ছি, বলছে বাবা কুম্ভ মেলা, ওয়েস্ট বেঙ্গল থেকে গেলে গাড়ি দেখলে বলছে মানে গালাগাল দিয়েই কথা বলছে, মানে এত বাজের ওদের অ্যাটিটিউড। কিন্তু আমাদের বেঙ্গল মানুষ তা নয়, বেঙ্গল অতিথি পড়ায়, তারা নারায়ণ পড়ায়। তাই জন্য আমাদের এইখানে দিদি যেভাবে আমাদের নিয়ে পরিচালনা করছেন এবং আমাদের দিদি গার্জেন হিসেবে কাজ করে আমাদেরও শিক্ষা দিয়ে চলছেন প্রতিনিয়ত। হ্যাঁ, মোদির মতন ওই কয়েকজন স্টুডেন্টকে নিয়ে বসে অনুভব দেখাচ্ছে, হ্যাঁ, স্কুলের পড়াশোনা দেখাচ্ছে। সিবিএসই এনটিএ যে পরীক্ষাগুলো আগে সিট বুকিং হয়ে যাচ্ছে, 50 লাখ 60 লাখ 70 লাখ করে ডাক্তারি সিট বুকিং করছে। এটা এডুকেশন হচ্ছে? এটা ওনার হচ্ছে পাবলিসিটি। উনি পাবলিসিটি করে করে মানুষকে দেখান যে যে ছাত্রদের বইয়ের বোঝা যদি কমাও তাহলে প্রথম থেকেই কমাও। সিবিএসই এক এক সময় এক একটা ডিক্লেয়ার করে কেন? এনটিএ এসে এখন সিলেবাসে বলছে না, যারা সিবিএসই দেবে অপশনাল থাকবে না, যারা ডাক্তারি পরীক্ষা দেবে অপশনাল থাকবে না, সবই অবজেক্টিভ থাকবে, ম্যান্ডেটরি থাকবে। তা সেইগুলো এখন অ্যাট লাস্ট যখন যারা 2-3 মাস বাদে একটা নিটের মতন বড় পরীক্ষা দিচ্ছে কম্পিটিটিভ, সেখানে আগের থেকে বলছে না কেন? সিবিআই কী করলো? নিটের যে এনটিএ যে টাকার বিনিময়ে বিক্রি করেছে, প্রতি বছর বিক্রি হচ্ছে ডাক্তারির যে সিটগুলো, সেখানে কোনো প্রশাসন, কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট নিটে কোনো স্ট্রংলি কিচ্ছু নিচ্ছে না। যারা মেধাবী তারা পাবেই, মেধাবী সর্ব জায়গায় পূজিত, সর্ববিশ্বে পূজিত। কিন্তু যারা এমনি জেনারেল, তারাও তো চেষ্টা করছে, তারাও তো হতে পারে ভালো ডাক্তার। সবাইকেই তো ফার্স্ট হতে হবে না। মোদিজিও তো নিজে বলছে ফার্স্ট নয় জীবন চেনো। তো জীবন চালে তাকে এস্টাবলিশ করতে হবে বাচ্চাগুলোকে। বাচ্চাগুলো করবে কি? তাদের কাছে চাকরি বাকরি করতে গেলে তাদের সেইভাবে জেনারেল লাইনটাকে আপলিফ্ট করতে হবে, আরও প্রফেসর দিতে হবে, আরও টিচার বিনিয়োগ করতে হবে। বড় বড় জায়গায় এইমস, ডাক্তার, মেডিকেল হসপিটালে টিচার নেই, প্রফেসর নেই, তা পড়বে কি? ল কলেজে প্রফেসর নেই, টিচার নেই, পড়বে কি বাচ্চারা? জানবে কি? এগুলো খুব টেকনিক্যাল লাইন, এর ল্যাঙ্গুয়েজ আলাদা হয়, থিওরিটিক্যাল আলাদা হয়, প্র্যাকটিক্যাল আলাদা হয়। এইসব লাইনগুলো কী করে চলবে? ক্যারিয়ারগুলো ইঞ্জিনিয়ারিং, তো এইগুলো চলবে কী করে? এইগুলো ওদের হুঁশ দেওয়া দরকার। মেডিকেল সিট প্রচুর বাড়ানো দরকার। যেখানে 25 লাখ পরীক্ষার্থী, সেই ভেবে ওদের বাড়ানো দরকার যে মেডিকেলে ডাক্তারদের আরও দরকার। এই সিট বিক্রি করে নয়, আন্ডার দি টেবিল। এটা কিন্তু এখন থেকে সিট বিক্রি হয়ে গেছে। মে মাসে নিট, এখন থেকে সিট বিক্রি হয়েছে। এইগুলো মোদিজি চোখ বন্ধ করে কিংবা ঠুলি পরে বসে রয়েছে এবং একটা বিগ টক বলছে, এটা হিপোক্রেসি। কিন্তু দিদি যে মেডিকেল কলেজ উনি আবার সিট বাড়িয়েছেন, আবার এখনও বাড়াচ্ছেন, বাজেটেও দিয়েছেন সিট বাড়িয়ে মেডিকেল কলেজে। দিদি তার কিন্তু খুব সীমিত পয়সায় দিদি অনেক কাজ করছে। আজকে কেন্দ্র থেকে বঞ্চিত, তিনি কোনো টাকা পান না কেন্দ্র থেকে। সেখানে দিদি নিজে কোথায় আবাস যোজনা করছে, কোথায় মেডিকেল করছে, কোথায় সোশ্যাল ওয়েলফেয়ার বিং করছে, কোথায় রাস্তাঘাট ব্রিজ সব করছে। সে কিন্তু বঞ্চিত। বেঙ্গল ইজ ডিপ্রাইভড টোটালি। বেঙ্গলকে পুরো মেরে দেওয়া হয়েছে, সাবোটেজ করে দেওয়া হয়েছে। আজকে বললে কেন্দ্রীয় আমরা কোনো মানব না। আজকে যা করছে দিদি করছে, এবং মাইনরিটি বলুন, হিন্দু বলুন, সবাইকে প্রোটেকশন দিচ্ছে দিদি। তাই জন্য দিদি হচ্ছে এমন একজন রাষ্ট্রনেতা, তিনি শুধু মুখ্যমন্ত্রী না, প্রধানমন্ত্রীরও কিন্তু উনি যোগ্য ক্যান্ডিডেটস। এবং মহিলা, উনি দেখিয়ে দিয়েছেন কাঁধে কাঁধ দিয়ে ছেলেদের যে তিনি কি করতে পারেন।